কত আশা করে, কত স্বপ্ন বুনে আমি ছোটো ছোটো কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম। কাপড়গুলো ভাঁজ করতাম আর বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের করতাম যে আমার কবে বাচ্চা হবে, কবে আমি ছোটো ছোটো বাচ্চার মা হব। একটা মায়ের জীবনে সন্তানের থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না। মানুষ সুখের দিনগুলো ভুলে গেলেও দুঃখের দিনগুলো বা কষ্টের দিনগুলো কখনোই ভুলে না, সবসময় তার মনে পড়ে। একটা আপু বলেছিল যে আপু তোমার কণ্ঠ শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে পুরুষ মানুষরা এগুলো বুঝে না, শুধু বলেই খালাস, কিন্তু করার বেলায় কিছু করে না। তোমরা সবাই আমার সব বাচ্চাদেরকে দেখতে চাও, তাই আজকে দেখালাম। আবার দাও, আবার দাও। ওরা হাসলে না আমার অনেক ভালো লাগে। ওরা হাসলে মনে হয় কি আমার কোনো দুঃখ নাই, আমি অনেক সুখী একজন মানুষ। আমার অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে, তারপরও আমি করিনি, কোনো কথা বলি না, তারপরও আমার কোনো দাম নেই। শেষ জামাটা শেষ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। ইদানিং সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস করতেছি, কারণ নাস্তা বানাতে গেলে অনেক সময় লেগে যায়। তাছাড়া নাস্তা খাওয়ার পরে আমি আর কোনো কাজ করতে পারি না। এই কারণে যদি সকালবেলা ভাত থাকে তাহলে তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই, এতে করে পেটটা ভরা থাকে আর সব কাজ আমি ধীরে সুস্থে করতে পারি। তাছাড়া যদি না দুধ খায়, ওকে দুধ খাওয়াতে হয়, এই কারণে কিছু খাবার আগে থেকে খেয়ে নিতে হয়, না হলে পরে দুধ খাওয়াতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে। সকালবেলা ভাতটা অল্প খাওয়ার চেষ্টা করি, বেশি খেলে আবার কাজ করতে পারি না, তখন আবার ক্লান্ত বেশি লাগে, ঘুম আসে। সকালবেলা ভাত খাই তার মানে এই না যে আমি নাস্তা বানাবো না বা নাস্তা করবো না, তো ওইটা ঠিকই করা হয়, তবে দেরি করে করা হয় আর কি। আজকে আমাকে অনেক কাজ করতে হবে, কারণ ঘরে অনেক কাজ করা বাকি আছে। বাচ্চারা এখন ঘুমিয়ে আছে, তো এই ফাঁকে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। কাজগুলো সম্পূর্ণ সারতে পারবো না, বাচ্চারা ঘুমতে উঠে যাবে, তারপরে ঘুমতে ওঠার আগে যতটুকু পারি কাজগুলো এগিয়ে নিতে হবে। তারপরে বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়ে বাকি কাজগুলো সেরে নিতে হবে। বড় দুটাকে পরে খাওয়ালেও হবে, ওরা খাওয়ার জন্য এত বেশি চিড়াচিড়ি করেন না, ওদের টিভি হলেই চলে। কিন্তু ছোটো দুটা খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, বিশেষ করে জুনাইনা। জুনাইনাকে তো খাবার খাওয়াতেই হয়। সারাদাকে দুধ খাইয়ে দিলে 2-3 ঘন্টা কোনো সমস্যা হয় না, তারপরে সে খাওয়ার জন্য চেঁচিয়ে শুরু করে দেয়। বড় দুটো তো খাবার না খেতে পারলেই বাঁচে, ওদেরকে 3টা বাজে দিলেও যা, 12টা বাজে দিলেও তা, ওরা খাবার ঠিকভাবে খায়ই না। ওদের খাবার খেতে গেলে যত বেশি সমস্যা, তত বেশি তালবাহানা শুরু করে। ওদেরকে খাবার দেওয়ার পরে বাবা চেক করতে হয় যে ওরা খেয়েছে কি না, না হলে এই খাবার নিয়ে ওরা ঘন্টা পর ঘন্টা বসে থাকে। খুব বিরক্ত লাগে আমার ওদেরকে খাবার দিলে। কি ভাবতেছো বাটিতে কেন খাচ্ছি? অল্প ভাত তাই প্লেটে নিলাম না। প্লেট ধুতে অনেক বিরক্ত লাগে, বাটি ধুতে এত কষ্ট হয় না। শীতকাল আসলেই আমি সবসময় গরম পানি খাই, মানে গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে খাই। একেবারে ঠান্ডা পানি খাই না, মানে মনে করে যে শীত আসার আগে আগেই, মানে মনে করে যে যখন তোমার শীত আসবে ভাব, ওই অবস্থা থেকেই আমি গরম পানি খাওয়া শুরু করি। একদম মার্চ মাস পর্যন্ত চলে, মানে খুব বেশি গরম না পড়া পর্যন্ত আমি গরম পানি খাই। বড় দুটাও আগে আমার সাথে সাথে গরম পানি খেত, কিন্তু ইদানিং খাচ্ছে না। বললে গরম পানি মিক্স করে খায়, না হলে ঠান্ডা পানিই খায়। আর রাত ভরে কাশি দেয়। ওরা কাশলে ওদের বাবার বুকে গিয়ে লাগে, ওদের বাবার অসুস্থ হয়ে যায় যে বাচ্চারা কাশতেছে কেন। আরে বাবা, আমি সবসময় বলি গরম পানি খাও, গরম পানি খাও, না খেলে আমি কি করব? জোর করে তো ওরা খাওয়াতে পারি না। গরম পানি দিয়ে দিয়ে খাওয়ার জন্য ওরা সে পানিটাকে ঠান্ডা করে খায়। বলো তো কেমন লাগে? অনেক সময় তো বসিয়ে খাওয়াই, ধমকাইয়ে খাওয়াই, কিন্তু সবসময় কি আর খাওয়ানো যায় বলো? অনেক কাজ থাকে সংসারের। গাছে পানি দিচ্ছি, বহুদিন ধরে গাছে পানি দেওয়া হয় না। ইদানিং আমার খুব গাছ কিনতে ইচ্ছা করে। স্কুলে যাওয়ার সময় দেখি কত সুন্দর সুন্দর গাছ বিক্রি করে, কিন্তু কিনে লাভ কি? যদি যত্ন না নেই তাহলে কিনে কি লাভ বলো? ভাবতেছি আগামী বছর কিছু গাছ কিনবো। গাছ কিনে যত্ন নেওয়ার চেষ্টা করব। যদি পারি তাহলে আর কিছু গাছ কিনবো, আর যদি না পারি তাহলে এগুলো কন্টিনিউ করব। এই বড় কন্টেনারটা আলমারির উপরে ছিল, এটা বাবুরাবু নামিয়ে দিয়েছে। অনেক বলার পরে তারপর নামিয়ে দিয়েছে। অনেক ভারী তো আমি নামাতে পারি না। এখানে চুনানি এবং সাওদার কিছু শীতের কাপড় চোপড় আছে, সেগুলো এখন বের করে গুছিয়ে নিব। জানি পরীক্ষার কারণে বাচ্চাদের শীতের কাপড়গুলো বের করা হয়নি, গুছানোও হয়নি। আমারটা কোনো রকমে বের করে গুছিয়ে নিয়েছি। আসলে ভুল করেছিলাম, যেদিন আমারটা করেছিলাম সেদিনই ওদের কাপড় চোপড় বের করে গুছানো দরকার ছিল, বিশেষ করে জায়ান সারার। জায়ান তো সমস্যা হচ্ছে না, কিন্তু সারার অনেক সমস্যা হয়েছিল। ও শীতে কাঁপতেছিল, ও অনেক কষ্ট হয়েছিল শীতের কাপড় ছাড়া। গলা ব্যথা শুরু হয়ে গেছিল ওর, আমার কাছে খারাপ লেগেছিল। আমি কিরকম মা, ওর কাপড় বের করে দিচ্ছি না, অথচ আমি আমার কাপড় পরে দিবি ঘুরে বেড়াচ্ছি। এগুলো সারা শীতের কাপড়, সারার সময় কিনেছিলাম, কিন্তু ওকে পরাতে পারিনি। তখন দেশের বাড়িতে ছিলাম, করোনা ছিল, তো দেশ থেকে আসার পরে শীত চলে গিয়েছিল, তাই ওকে আর পরানোও হয়নি। এদিকে সাওদাকে এই কাপড়গুলো পরানো হয়নি। সাওদাকে কেন পরানো হয়নি?
কাপড়গুলো তো অনেক সুন্দর, তো ভেবেছিলাম বাইরে যাওয়ার সময় পরিয়ে নিয়ে যাব, কিন্তু বাইরেও যাওয়া হয়নি আর পরানোও হয়নি। তাছাড়া এই কাপড়গুলো অন্য জায়গায় ছিল, তো সেখান থেকে বের করা হয়নি। এই তো এগুলো কত বছর আগে বের করে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। ওর সময় এগুলো হাতের কাছে ছিল না। এই জামাগুলো চিনানাকে পরিয়ে দিব। জামাগুলো সুন্দর না? পরাতে মায়া লাগে, কারণ পরলে তো ময়লা হয়ে যায়। সুন্দর কালার, সুন্দর ডিজাইন আর থাকে না, সব ডিসকালার হয়ে যায়। তাই পরাতে অনেক বেশি মায়া লাগে, ইচ্ছা করে না। আবার না পরিয়ে তো পারি না। আসলে আমরা মধ্যবিত্ত মানুষেরা চাইলেই তো আর সব কিছু কিনতে পারি না। এই কাপড়গুলো কত সুন্দর, যেগুলো আমি কিনেছিলাম। এই কাপড়গুলো কি আর চাইলে আমি আবার কিনতে পারবো? এখন তো দামও বেড়ে গিয়েছে। তাই ইচ্ছা করে কাপড়গুলো ৮০ দিনে পরাই, রেখে দেই। কিন্তু রেখে দিলে কী লাভ? আগামী বছর তো তাও পরতে পারবে না। এই বছর তো কষ্ট করে হলেও পরতে পারবে, আগামী বছর তো পরতেই পারবে না। দু একটা কাপড় যেগুলো খুব বেশি নতুন, সেগুলো রেখে দিব বাইরে পরার জন্য। অবশ্যই বাইরে পরিয়ে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। আর সব কাপড় বাসায় পরিয়ে দিব। পায়জামা ছিল না, এখানে অনেক পায়জামা আছে। আসলে জায়ান শালার পায়জামা অনেকগুলো কেনা হয়েছিল, সেগুলোই সাওদাকে পরিয়েছি। এখন আবার জুনানাকে পরাবো। ভাগ্যিস কাপড় সবগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, না হলে যে কি হতো। বাবুরাবু তো কাপড় কিনেই না, আর কিনলে সেগুলো সাইজ মতো হয় না, হয় ছোট হয় কিংবা বড় হয়ে যায়। বাবুরাবু তো বলেই দিয়েছিল, কাপড় সব ফেলে দাও, এগুলো কেন রেখে দিতেছো, কী দরকার এগুলো রাখা? আমি বলছি না না, এগুলো লাগবে, বাচ্চাদের লাগবে। আসলে সাড়ে একটু বড় হয়ে যাওয়ার পরে বাবুরাবু বলেছিল যে কাপড়গুলো ফেলে দাও, এগুলো রেখে কী লাভ? বেবি তো আর নেই, তাহলে এই কাপড়গুলোতে কী করবে? আমি বলতেছি না না, বেবি তো আরও নিব, কেন হবে না? তখন উনি হাসে, বলে হ্যাঁ তোমার বেবি হবে না। আসলে ওই সময় বেবি নেওয়ার জন্য খুব ট্রাই করতেছিলাম, মানে হচ্ছিল না, তো মনটা অনেক খারাপ ছিল। তখন বাবুরাবু আমার সাথে অনেক বেশি টিকাই করতো, মজা করতো। হ্যাঁ তোমার বেবি হবে না, তুমি শুধু শুধু কেন কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখো, এগুলো ফেলে দাও। কত কথা যে আমাকে শুনতে হয়েছিল। জানতাম বেবি হচ্ছে না বা হবে না, তারপরও মন ভিতরে আশা ছিল, যদি হয়, যদি আমি ছোটো বাচ্চার মুখ দেখি, টানা না পোড়া। কত আশা করে, কত স্বপ্ন বুনে আমি ছোটো ছোটো কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম। কাপড়গুলো ভাঁজ করতাম আর বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের করতাম যে আমার কবে বাচ্চা হবে, কবে আমি ছোটো ছোটো বাচ্চার মা হব, কবে আমি ছোটো ছোটো বাচ্চার হাত ধরবো, ওর মুখে হাসি দেখবো। আল্লাহ পাক আমার সেটা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। একটা না, দুটো বাচ্চার মুখ আমি দেখেছি, দুটো বাচ্চার ছোটো ছোটো হাত আমি ধরেছি, দুটো বাচ্চার আদৌ ভালোবাসা আমি পেয়েছি। আমার আর কী লাগে বলো? একটা মায়ের জীবনে সন্তান থেকে বড় সুখ আর কিছুই হতে পারে না। এই সোয়েটারগুলো ম্যাজেন্টা কালার আর লেমন কালারের, এই দুটো আমি কিনেছিলাম গত বছরে, পরাবো, বাইরে গেলে পরাবো। তো এত কাপড়ের ভিড়ে এই কাপড়গুলো আর পরানোই হয়নি। এখন জানি না জুনানের হবে কি না, তারপর চেষ্টা করবো জুনানাকে পরানোর। আর যদি পরাতে না পারি, তাহলে কাপড়গুলো জমিয়ে রেখে দিব। কন্টেনারে ওদের দুই বোনের কাপড় চোপড় গুছিয়ে রাখতেছি। গরমের কাপড় সবগুলো একটা ব্যাগে ভরে রেখেছি। মানুষ সুখের দিনগুলো ভুলে গেলেও দুঃখের দিনগুলো বা কষ্টের দিনগুলো কখনোই ভুলে না, সবসময় তার মনে পড়ে। আমি কখনোই আমার কষ্টের দিনগুলো বা দুঃখের দিনগুলো ভুলে যাব না, এগুলো সবসময় মনে রাখবো। যখন আমি খুব বেশি সুখে থাকবো, তখন আমি এই দুঃখের দিনগুলো মনে করব। দুঃখের দিনগুলো মনে করে সুখের দিনটার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করব। বুঝবো যে সুখের দিনগুলো আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করব। এই সব কাপড়গুলোই জায়ান শালার কাপড়। সাওদা এবং জুনানের জন্য আলাদা করে কোনো কাপড় কেনা হয়নি। দুই একটা কাপড় আমি কিনেছি আর বাবুরাবু কিনেছে, তাও সেগুলো খুব কম, খুব বেশি সুন্দর না কাপড়গুলো। বাবুরাবু কারখানা থেকে যে কাপড়গুলো নিয়ে এসেছিলো, ওগুলো একটু সুন্দর ছিল। কথা বলতে বলতে সময় চলে যায়। আপুরা তোমরা কি লাইক করেছো? তোমরা যদি এখন পর্যন্ত লাইক করনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজটা অবশ্য অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি আগ্রহী করে তোলে। তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। একটা আপু বলেছিল যে আপু তোমার কণ্ঠ শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। এই কথাটা শোনার পরে আমার অনেক ভালো লেগেছিল, যদিও আমার কণ্ঠটা খুব সুন্দর না, কিন্তু মানুষ যে আমার সাথে এমনভাবে ইমোশনালি অ্যাটাচ হয়েছে যে আমার সব কিছুতে ভালো লাগে, শুনতে খুব ভালো লেগেছিল। আর একটা আপু তো বলেছে আপু আমি সব কাজকর্ম সেরে তারপর নিবিড় পরিবেশে তোমার ভিডিওটা দেখি, অনেক ভালো লাগে এই কথাগুলো শুনতে। আমি না আপুরা তোমাদের নাম বলি না, কারণ আমার না নাম মনে থাকে না। আসলে এত বেশি ব্যস্ত থাকি, এত বেশি কাজের চাপ থাকে যে সব কিছু মনে রাখতে পারি না। তাছাড়া এই ভয়েস দিতেই আমার অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চাদেরকে ওই রুমে রেখে তারপরে ভয়েস দেওয়া লাগে। ছোটো বাচ্চা কান্নাকাটি করে, কিন্তু কিছু করার থাকে না, ওকে সামনে এনে রাখলে ভয়েস দেওয়া যায় না। জুনাইনা তো আমাকে কোনো কাজই করতে দেয় না, যে কাজই করি না কেন ও সামনে থাকবেই, ও পাশে থাকবেই। আর ও থাকলে আমি বেশিক্ষণ কোনো কাজ করতে পারি না। দেখা গেলো যেমন পানি ধরে, মানে ওকে যেখানেই বসাই না কেন সেখানেই ও দুষ্টামি করবে, এটা সে ধরবে, মানে খুব দেখে থাকে ওকে নিয়ে।
এগুলো সব সায়রার জুতো। এগুলো আমি সাওদাকে পরিয়েছি। এখন জুনানাকে পরাবো। কিন্তু পরিয়ে লাভ হয় না। এগুলো খুলে যায়, থাকে না পায়ে বেশিক্ষণ। আর এই হাত মোজাগুলো, এগুলো তো পরানোই হয় না। আসলে ঘরের মধ্যে তো শীত কম। ঘরের মধ্যে খুবই শীত না, বাইরে শীত বেশি। বাইরে গেলে পরানো হয়, কিন্তু বাইরে তো যাওয়া হয় না। আবার অনেক সময় মনেও থাকে না এগুলো পরাতে। জায়ান সারার শীতের কাপড়গুলো বের করে নিচ্ছি। এই যে কাজগুলো করতেছি, এগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছিল। মাঝখান দিয়ে আবার জুনানাকে খাবার খাইয়ে দিয়েছি। সাউদা পটি সাফ করেছি, ওকে খাবার দিয়েছি। এগুলো করতেও তো সময় লাগে। বাবুরাবু বলে আমি সারাদিন কী কাজ করি। আমিও ভাবতেছি যে আমি সারাদিন কী কাজ করি। তো কাকে রাতেবেলা আমি শুয়ে শুয়ে চিন্তাভাবনা করতেছি যে আজকে আমি সারাদিন কী কী কাজ করলাম। তো সারাদিন কী কী কাজ করলাম সব মনে মনে ভাবলাম। আর ভাবার পরে নিজেই বললাম, এই এত কাজ আমি করেছি, এটাই তো বেশি। এমনিতেই তো বাচ্চাদের পরিসাফ করতে অনেক সময় লেগে যায়, তার উপর যদি শীতের ড্রেস পরে থাকে তাহলে তো আরও বেশি কষ্ট হয়ে যায়। কারণ অনেক সময় শীতের ড্রেসগুলোতে পটি লাগে, সেগুলো সাফ করতে হয়, তারপর আবার সেগুলো সব খুলে নিতে হয়, এরপরে আবার শীতের ড্রেস পরাতে হয়। শীতের ড্রেস তো একটা না, দুইটা পরাতে হয়, তিনটা পরাতে হয়। যেমন ধরো ভিতরে একটা গেঞ্জি পরাই, তারপরে উপরে একটা স্যুট পরাই, তারপরে প্যাম্পার্স পরাই, প্যান্ট পরাই, পায়ের মোজা পরাই। এরপরে আবার যখন কাপড় চোপড় ময়লা করে তখন তো আবার চেঞ্জ করতে হয়, তখন তো আরও বেশি কষ্ট হয়ে যায়। জুনেনা কালকে বমি করে দিয়েছে খাবার খাওয়ানোর পরে। কাপড় চোপড় সব সাফ করা লেগেছে, বমিগুলো ধোয়া লেগেছে, তারপর কাপড়গুলো চেঞ্জ করে আবার পরিয়ে দিয়েছি। আজকেও বমি করেছে, আজকেও এগুলো করেছি। এই কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। আসলে পুরুষ মানুষরা এগুলো বুঝে না, শুধু বলেই খালাস, কিন্তু করার বেলায় কিছু করে না। আগে তো যাও একটু করতো, কিন্তু এখন এই ২ বাচ্চা হওয়ার পরে আর কোনো কিছুই করে না। জায়ান হওয়ার পরে ওর অনেক সেবা যত্ন করেছিল, সায়রা হওয়ার পরেও করেছিল, কিন্তু এখন এই ২টা হওয়ার পরে আর কোনো কিছু করে না। মানে একটা বারের জন্য ওদের পটি সাফ করে না। শুধু কি পটি সাফ করা, ওদের কাপড়টা পর্যন্ত চেঞ্জ করে দিতে চায় না জানো। আমার হয়েছে জ্বালা, সব কাজ আমাকেই করতে হয়। আমি ছাড়া আর কে করবে বলো। আমার অনেক কষ্ট হয় এই কাজগুলো করতে, তারপরও আমি করে নিই, কোনো কথা বলি না। তারপরও আমার কোনো দাম নেই, আমি কোনো কাজ করি না, আমি সারাদিন কী করি। এই কথাগুলো আমাকে সব সময় প্রতিদিন প্রতিনিয়ত শুনতে হয়। জায়ান সারার গরমের কাপড়গুলো একটা ব্যাগে ভরে নিয়েছি, ড্রয়ারটা ভালোভাবে সাফ করে নিয়েছি, সাফ করে নিয়ে চক এঁকে দিয়েছি। অনেক তেলাপোকা ড্রয়ারে থাকে, এই কারণে চক এঁকে দিয়েছি। আর এখন ক্যালেন্ডার বিছিয়ে দিয়ে ন্যাপথলিন দিয়ে দিচ্ছি, যাতে করে তেলাপোকা না আসে। গতবারে বাবুরাবুর ড্রয়ারে এভাবে করে দিয়েছিলাম, আল্লাহর রহমতে কোনো তেলাপোকা নেই। তোমরা যারা আমার আগে ব্লগটি দেখেছো তারা তো দেখেছোই, আর যারা দেখোনি তারা দেখে নাও কীভাবে কী করতে হবে। উপরের ড্রয়ারে মানে একদম প্রথম ড্রয়ারটাতে আমার কিছু বাইরে কাপড় চোপড় আছে লক করা, ওখানে তেলাপোকা ভরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমার কাপড়গুলো দাগ পড়ে গিয়েছে। আসলে কাপড়গুলো পরা হয় না, মোটো হয়ে গেছি তো তো কাপড়গুলো পরা হয় না, এই কারণে কাপড়গুলো অনেক ময়লা হয়ে গিয়েছে। একদিন সময় করে কাপড়গুলো বের করে ভালোভাবে পরিষ্কার করতে হবে, ড্রয়ারটা সাফ করতে হবে। এইভাবে করে ক্যালেন্ডার বিছিয়ে ন্যাপথালিন দিয়ে দিতে হবে, তাহলে তেলাপোকা আর থাকবে না, কাপড়গুলো সেফ থাকবে। কিন্তু সময় তো করতে পারতেছি না, ড্রয়ারে অনেক জায়গা ছিল, তাই আমার কিছু কাপড় রেখে দিলাম। কন্টেনারে কাপড় রাখার জায়গা হচ্ছে না, অনেক কাপড় হয়ে গিয়েছে। কাপ্তানগুলো ভাবতেছি বাসায় পরে নিব, শীতকালে পরে নিব, এগুলো পরাও হয় না। আর তাছাড়া বাইরে কোথাও যাওয়ার সময় পরা হয় না। কিছু ওড়না ডয়ে রেখে দিয়েছি, যেগুলো সবসময় পরি, পরা লাগে, তো ওগুলো রেখেছি। কাপ্তানগুলো আর ওড়নাগুলো ডয়ে রেখেছি। আর বাকি সব কাপড় চোপড় কন্টেনারে রেখে দিয়েছি। কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, মনে হয় কিছুই খাইনি। ৩টা বেজে গিয়েছে, বাচ্চারা এখন পর্যন্ত না খেয়ে আছে। ওদের জন্য আর আমার জন্য নুডলস রান্না করতেছি। মোটামুটি ৪ বাচ্চার শীতের কাপড় গোছানো শেষ, কিন্তু বাইরে যাওয়ার শীতের কাপড়গুলো গুছাতে হবে। আগে আলমারিতে ওদের বাইরে যাওয়ার শীতের কাপড় রাখতাম, কিন্তু আলমারিটা চিপা থাকার কারণে ওখান থেকে বের করে নিতে সমস্যা হয়। কোন কাপড় কীভাবে রেখেছি বোঝা যায় না, ঠিকভাবে বেরও করতে পারি না। পুতুল খায় না, তাই ঠিক করেছি আলমারিতে বাইরে যাওয়ার শীতের কাপড় রাখবো না। ওই শীতের কাপড়গুলো কাঠের আলমারিতে রেখে দিব, ওখান থেকে বের করা অনেক সহজ হয়। বাপুরটা কিন্তু কাঁথার আলমারির একটাকে কম্পিউটার আছে, পার্টস আছে, তো ওগুলো সরিয়ে শীতের কাপড় রাখতে হবে। সেখানে আবার ছাউ দিতে হবে, মুছতে হবে, তো এখানেও অনেক কাজ আছে। ওখানে আবার তেলাপোকা ডিম আছে, ওগুলো সাফ করতে হবে, তো ওগুলো করতে সময় লাগবে। এই কারণে ওগুলো আরেকদিন করব। কম্পিউটারের সেটগুলো, পার্টসগুলো, ওগুলো অন্য জায়গায় রাখতে হবে। আপাতত বড় কন্টেনারের মধ্যে ওদের শীতের কাপড়গুলো রেখে দিয়েছি, বাইরে যাওয়ার লাগলে ওখান থেকে বের করে ওদেরকে পরিয়ে দিব। দেখো 2 মেয়েকে শীতের কাপড় পরিয়ে দিয়েছি, কতগুলো কাপড় পরানো লাগছে। এখন যদি এই সুন্দর কাপড়গুলো ময়লা করে তাহলে কেমন লাগে বলো তো। ওদেরকে প্যাম্পাস পরিয়ে দিয়েছি, এখন সারাক্ষণ প্যাম্পাস পরাই। শীতকালে তো ওদের কষ্ট হয়ে যায়, তাছাড়া ঠান্ডাও লেগে যায়। 2টার তো ঠান্ডা লেগে জ্বর এসে পড়েছিল, কী অবস্থা হয়ে গিয়েছিল। তাই ওদেরকে আর প্যাম্পাস ছাড়া রাখি না, সবসময় প্যাম্পাস পরিয়ে রাখি। আপুরা তোমরা সবাই আমার বাবুর জন্য দোয়া করো। দেখো আমার কিউট লক্ষ্মী 2টা মেয়ে, আমার সোনা পাখি, আমার কলিজা টুকরাগুলো।
ওরা হাসলে না আমার অনেক ভালো লাগে, ওরা হাসলে মনে হয় কি আমার কোনো দুঃখ নাই, আমি অনেক সুখী যে মানুষ। ওয়াই জনি পাখিটা, আবার দাও আবার দাও। দেখো মাঝে মধ্যে কি আদর বোনকে, কি সুন্দর করে চুমা দেয়, আমাকেও দেয় না, আমি শত বললেও আমাকে চুমা দেয় না, বোনকে চুমা দেয়, পুতুকে দেয়, বুঝছো। কিন্তু মাঝে মধ্যে আবার মাইর দেয়, ঠাস করে বাড়ি দেয়, মানে কোনো কারণ নেই, এমনি মারে। একটা ছবিও ঠিকভাবে তুলতে পারি না, ভেবেছিলাম নতুন জামা পরিয়েছি একটা ছবি তুলবো, সেটাও পারতেছি না, খালি লাফালাফি করে। তোমরা সবাই আমার সব বাচ্চাদেরকে দেখতে চাও, তাই আজকে দেখালাম। বড় দুইটা টিভি দেখায় ব্যস্ত, ওদেরকে নিয়ে আসলে আবার ঝামেলা বেশি করবে। দেখা গেলো যে জায়ান ছবি তোলার সময় চিদেনাকে ঠুয়া মারবে, সাউদাকে ঠুয়া মারবে, ওদেরকে মার দিবে, তখন আবার ওদের কানাকাটি করা শুরু হয়ে যাবে। এত না করি তারপরও আদর করার নামে ঠুয়া মারে, আদর করে না। দেখা গেলো যে বাচ্চারা ভালো মুডে আছে, হাসি খুশি আছে, ঠিক তখন এসে ঠুয়া মারবে, বাড়ি দিবে, আর তখনই বাচ্চারা কান্নাকাটি করা শুরু করে দেয়। আমি আর কোনো কাজ করতে পারি না, ওদের কান্না থামাতেই আমার সময় চলে যায়। আর মোবাইলে ক্যামেরা ধরলে, ভিডিও করলে বা ছবি তুললে ওরা এত বেশি এক্সাইটেড হয় যে কি বলবো। স্কুলে যাওয়ার সময় বা স্কুলে থাকাকালীন তখন ভিডিও করলে বা ছবি তুললে এরকম করে না, কিন্তু বাসায় করলে না অনেক বেশি দুষ্টুমি করে, অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ওরা। মাঝে মধ্যে ভাবি এতগুলো বাচ্চা আমি কিভাবে সামলাই। মানে আল্লাহ পাক রহমত না করলে আমার যে কি হইতো, আর যদি আমি চ্যানেলের কাজ না করতাম তাহলে তো আমি পাগল হয়ে যেতাম। আর একদিন সময় দিলে শীতের কাপড় সব গোছানো হয়ে যাবে। তারপরে বাথরুমটা ধুতে হবে, বেসিনটা ধুতে হবে। বাথরুমের অবস্থা অনেক খারাপ হয়ে আছে, শীতকাল তো এই কারণে বাথরুম ধুতে পারতেছি না, গোসলই করা হয় না। মানে শীতকালে শীতের ভয়ে কোনো কিছু করা হচ্ছে না। এদিকে কাপড় চোপড় ধোয়া হয় না, অনেকগুলো কাপড় চোপড় জমে আসে। সেদিন সাহস করে কাপড় চোপড় ভিজে রেখেছিলাম। বাবুরাবু বলে আজকে না, কালকে না, পরশু না, মানে এইভাবে করে আমাকে ঘোরাচ্ছে, কাপড় চোপড় ভিজেতে না করতেছে। কিন্তু কয়দিন এভাবে থাকবো বলো, বাচ্চাদের ঘর, কাপড় চোপড় ধোয়াই লাগে, ওদের কাপড় চোপড় ময়লা হয় না, ওরা কাপড় চোপড় পরে না। তো এই কারণে বাধ্য হয়ে কাপড় চোপড় ভিজে রেখেছিলাম, 2 বালতি কাপড় চোপড় ভিজে রেখেছিলাম। আমিও গোসলের সময় ছোটো বালতি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে দিয়েছিলাম। ভয় ছিলাম বাবরাবুর না কাপড় চোপড় না ধোয়, তখন তো আমাকে ধোয়া লাগবে। আল্লাহর রহমতে উনি আসার পরে না সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিল একদিনেই। আমি তো অবাক, কী ব্যাপার, সূর্য আজকে কোন দিকে উঠলো, কোনো প্রকার রিয়াক্ট করলো না, উল্টো সব কাপড় চোপড় ধুয়ে দিল একদিনেই। এরকম তো উনি কখনোই করে না। আসলে ওনার যখন মন ভালো থাকে তখন উনি কাজ করে, না হলে উনি করে না। সেদিন আমার লাগ ভালো ছিল। তাছাড়া আরও একটা কারণ ছিল, ওনার সব শীতের কাপড় চোপড় আধোয়া ছিল, একটাও ধোয়নি। তো সেগুলো ভিজাতে হবে, এই কারণেই বাচ্চাদের সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছিল, যাতে করে এই শীতের কাপড়গুলো আমি ভিজিয়ে রাখি। শীতকাল চলে এসেছে, মানুষ শীতকালে সবজি দিয়ে কত সুন্দর করে লুডুস রান্না করে, আর আমি সে আগের আমলেই আসি, সে আগের মতো করে লুডুস রান্না করি। সেদিনই মনে হলো কেননা একটু ফুলকপি দেই, একটু বরবটি দেই, দুটো মিলিয়ে মজা করে লুডুস রান্না করি। কিন্তু তার হচ্ছে কই, এত কাজের চাপ থাকে যে সব কিছু চাইলেও করা যায় না। যে শীতের কাপড়গুলো অনেক নোংরা হয়ে আসে বা ছোটো হয়ে গিয়েছে বা কিছুটা ছিঁড়ে গিয়েছে, এগুলো সব পলিথিনে ভরে নিয়েছি, গরিব মানুষদেরকে দিয়ে দিব। তো এখন তো দেখি ওয়ালে লেখা থাকে মানবতার দেয়াল, আপনার যা আছে তা দিয়ে যান, লাগলে নিয়ে যান। তো ঠিক করেছি ওখানে রেখে দিয়ে আসবো। বাবরাবু বলেছিল উনি নিয়ে যাবে, ও না আসে থাকলে আর রাখা হবে না, আমিই নিয়ে যাব। দেরি হয়ে গিয়েছে, রাতে রান্না করতে হবে, তাই ডাল দিয়ে ডিম ভুনা করে নিচ্ছি। বাসায় তো ডিম সবসময় থাকে, বাবুরাবু আর কিছু না হোক ডিম আনবেই, বাসায় অনেক ডিম থাকে। আরে বাবা, একদিন দুদিন ডিম না আনলে কী হয়, ওই টাকা দিয়ে মাছ আনো। আর কত বলবো, উনি মাছ আনে না, মাংসও আনে না। সেদিন সারা বলতেছে আম্মু ওইটি মাছ খাবো, মাছ খাবো, মাছ নিয়ে আসো। তখন আমি বললাম তোমার আব্বুরে বলো, তোমার আব্বুরে ফোন করে বলো যে মাছ লাগবে। তো ওর আব্বুরে ফোন দিছে, তো বলতেছে বাবা তোমাকে ভর্তি করে নিই, তারপর মাছ কিনে আনবো। দুজনকেই সেম একই কথা বলে দিয়েছে। এখন ভর্তি করার পরে মাছ আনলেই হলো। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি একটা মপ কিনেছি, একটা মপ আর একটা ঝুঁঝারও কিনেছি। এখনও ওগুলো দিয়ে কাজ শুরু করিনি, কাজ শুরু করলে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। অনেকদিন ধরে ঘর মোছা হয় না, ঘর মুছতে হবে, কি করবো, একটা করলে আরটা হয় না, সব কাজ একদিনে করা যায় না। বাচ্চাদের সামলাতে গিয়েই অনেক সময় চলে যায়, আবার রান্না করতে হয়, সারাকে লেখা শিখাতে হচ্ছে, মনে করো যে অনেক ব্যস্ত থাকি আমি। আর একটা কাজ ধরলেই তো হয় না, সেই কাজটা কমপ্লিট করতে অনেক সময় লাগে। বাচ্চাদের ঘরে খুব তাড়াতাড়ি কমপ্লিটও করা যায় না, দেখা গেলো যে মাঝখান দিয়ে অনেক কাজ করতে হয়। এখন গ্যাসের সমস্যা ঠিক হয়ে গিয়েছে, বিকেল হলে গ্যাস থাকে, সকালবেলাও গ্যাস থাকে আলহামদুলিল্লাহ। তবে সকালবেলা গ্যাস অনেক কম থাকে, তারপরও গ্যাস থাকে, একদম যে থাকে না তা না। এখন একটু শান্তিতে আছি। আরে আল্লাহ, চকলেট খাইয়া কি অবস্থা করছে আল্লাহ গো, এই মুখে চোখে লাগাইয়া বাবা চকলেট আনছে কি অবস্থা করছে। এই জামাটা পড়াছিল তোমার আমি, হ্যাঁ আজকে সুন্দর জামা পড়াইছি, তুমি কি করছো রে, হ্যাঁ কি করছো তুমি, এটা দুষ্টু মেয়ে। এই হাতে কি, হাতে 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 কি করছো দেখি। এ আল্লাহ, জামাটা শেষ, জামাটা শেষ, আর ভালো লাগে না রে আল্লাহ। তোর বাপে কাপড় ধোয় না আর তুই অবস্থা করতেছস, শেষ জামাটা শেষ, দুষ্টু মেয়ে।
কি হয়েছে তোমার? আর হাসি দাও। আবার হাসি দেয়। কি কি এই যে দিদি দেখো, চকলেটটা খেয়ে জামাটা কি অবস্থা করেছে। আহারে, নতুন জামাটা পরেছিলাম, এটাকে আবার কষ্ট করে ধুতে হবে আমাকে। বাবু চকলেট এনে দিয়েছে আর আমি না বুঝে খুলে দিয়ে দিয়েছি, খেয়াল করিনি। চকলেটটা এক ফাঁকে দিয়ে রান্না করতেছিলাম, খেয়াল করিনি, আর দেখি এই অবস্থা। ইদানিং প্রায় সময় এরকম করে, কোনো খাবার দিলে না পুরো জামা কাপড় গায়ে মাখিয়ে ফেলে। চকলেট দিলে বেশি করে। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক বড় একটা ডিসিশন নিয়েছি, জানি না সেটা করতে পারবো কি না। বলতে পারো একটা বড় রিস্ক নিয়েছি, কিছু করার নেই, আমাকে যে পারতেই হবে, না হলে যে অনেক বেশি দেরি হয়ে যাবে। আগামী ব্লগে এসব বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোর মা পাশেই থাকবে, তাই আগামী ব্লগটা দেখা মিস করো না কিন্তু।